নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই আপনাদেরকে দেখাবো যে আজ কোন কোন ইস্যু আমরা নজরে রেখেছি। আজকে বেঙ্গল লাইনের প্রথম ইস্যু মালদা, প্রেমিকার বাড়িতে খুন তৃণমূল কর্মী। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু উত্তর 24 পরগনা, বসিরহাটে গুলি করে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মীকে। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু পশ্চিম বর্ধমানে শাসক দলে কোন দল। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু বর্ধমান, বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু উত্তর দিনাজপুর, ফের বাংলাদেশে পুশব্যাক, পুলিশের তৎপরতায় উদ্ধার 2। এর পরবর্তী ইস্যু উত্তর 24 পরগনা, বাইকে বসা নিয়ে বিবাদ, রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। বেঙ্গল লাইনের প্রথম যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, প্রেমিকার বাড়িতে খুন হলেন তৃণমূল কর্মী। মালদার ঘটনা, মাথায় গুলি করা হয় এমনই ছবি উঠে এসছে। আপনাদের জানাবো মালদার ঘটনা, প্রেমিকার বাড়িতে খুন তৃণমূল কর্মী। প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, মাথায় লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়, খুনের কারণ এখনো স্পষ্ট নয়। মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত বলেন জানা গেছে। তবে কি খুনের নেপথ্যে পরকীয়া, নাকি সম্পর্কের জটিলতাতেই আত্মহত্যা করেছেন সাদ্দাম, নাকি তাকে খুন করা হয়েছে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, এমনই বেশ কিছু জল্পনা সামনে আসছে। পারিবারিক খুন, পারিবারিক কিংবা সম্পর্কের টানাপোড়েনেই কি গুলি চালনার ঘটনা? হরিশ্চন্দ্রপুরে রঙ্গাইপুর এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, সম্পর্কের জটিলতায় কি আত্মহত্যা সাদ্দাম হোসেনের, নাকি তাকে খুন করা হলো? যেভাবে প্রেমিকার বাড়িতে খুন হলেন তৃণমূল কর্মী, পুলিশ কি জানাচ্ছে বিষয়? দেখো সানন্দা, হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা সাদ্দাম হোসেন, উনি পেশায় হলো ইটভাটার মালিক। তো একটা ইটভাটা রয়েছে এবং তারপর যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলায় তিনি তার পরিবারকে বলেন যে তিনি ইটভাটায় যাচ্ছেন কাজের জন্য। যথারীতি তিনি ইটভাটার উদ্দেশ্যে রওনা হন এবং তারপরে সেখান থেকে ইটভাটায় তিনি না গিয়ে তিনি যান তার পার্শ্ববর্তী গ্রাম খোকড়া, যে গ্রাম, সে খোকড়া গ্রামে তার এক আত্মীয় রয়েছে, তার আত্মীয় বাড়িতে যান এবং সেখানে আত্মীয়র বাড়িতে গিয়ে তিনি কিন্তু সাদ্দাম হোসেন গুলিবিদ্ধ হন এবং তাকে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাকে উদ্ধার করে সেখানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং সেখানে তার ডান দিকে কিন্তু গুলি লেগেছে। তবে এরপর কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তে খুব চাঞ্চল্যকর বিষয় কিন্তু উঠে আসছে, 2-3টি বিষয়। কারণ প্রথমেই বলে রাখি, সাদ্দাম হোসেন কিন্তু তৃণমূল কর্মী। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে কিনা তাকে খুন করার পিছনে পুলিশ কিন্তু এটা কিন্তু খতিয়ে দেখছে। পাশাপাশি আরেকটা মারাত্মক যে ঘটনা, তিনি যে আত্মীয়র বাড়ি গেছিলেন, সেই আত্মীয়র যে বৌদি শালিকা খাতুন, অর্থাৎ সাদ্দাম হোসেনের বৌদি শালিকা খাতুন, তার সঙ্গে কিন্তু পরকীয়ার একটা সম্পর্ক রয়েছে। এটা কিন্তু সরাসরি গ্রামবাসীরা কিন্তু জানিয়েছেন এবং সেই মাঝে মধ্যে কিন্তু সাদ্দাম হোসেন সেই ইটভাটা যাওয়ার আগে তিনি কিন্তু তার বৌদির বাড়িতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটাতেন, তারপর তিনি ইটভাটায় যেতেন এবং পরকীয়া যে রয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু সেটাই জানাচ্ছে। এবং পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়াতে কিন্তু একটা ছেদ পড়েছে, এই কারণে হয়তো সেই সাদ্দাম হোসেনকে কেউ বা কেউ হয়তো গুলি করে থাকতে পারে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে শেষ খবর পাওয়া অবধি আমরা জানতে পেরেছি যে তার যে বৌদি অর্থাৎ শালিকা খাতুন এবং তার স্বামীকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে তার বৌদি শালিকা খাতুন তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এই সাদ্দাম হোসেনের সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, তিনি কিন্তু স্বীকার করেছেন এবং এই যে সম্পর্ক ছিল এবং তার ফলে কিন্তু সেই সাদ্দাম হোসেন তাকে বিয়ে করতে চায়, অর্থাৎ তার বৌদিকে অর্থাৎ শালিকা খাতুনকে বিয়ে করতে চায়। সেই শালিকা খাতুন রাজি না হয় যে সাদ্দাম হোসেন নাকি তার ঘরের মধ্যেই নিজের রিভলভার দিয়ে নিজেই কিন্তু আত্মহত্যা করেছেন বলে এটা জানিয়েছেন পুলিশকে। তবে পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিত নয়, কারণ সে যে নিজেকে গুলি করে এই প্রেমিকার বাড়িতে গেলেন সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। রাজীব, তুমি যেমনটা জানাচ্ছ যে এই শালিকা খাতুনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঠিক কি কারণে, যদিও এবারে রাজনৈতিক কোনো কারণে মালদায় শুট আউটের ঘটনা ঘটেনি এমনটাই জানাচ্ছে পুলিশ, একেবারে যা জানাচ্ছে যে পারিবারিক কোনো কারণে কিংবা সম্পর্কের জটিলতাতেই এরকম একটা ঘটনা, কেউ খুন করতে পারে সাদ্দাম হোসেনকে, এরকমও কিন্তু জল্পনা উঠে আসছে। আপাতত ধন্যবাদ রাজীব তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ।
স্থানীয়রা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে। ওর দেখা যাচ্ছে, মানে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে। এটা দিনের বেলা সম্ভবত এটা 11:30 নাগাদ। তো এটা খুব ভালো জিনিস না, আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি। দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না। তারপর গ্রামের লোকেই এখান থেকে বের করে একটা গাড়ি ফোন করে আনা হয়, সেই গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে। কেন আসতো, কী সম্পর্কে আসতো সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো নিজের কাজে সব ব্যস্ত। আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে। আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেট হয়ে গেছে। আমরা এটাই শুনতে পেয়েছি। কোনো কি বিবাদ চলছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে কিছু বলা যাবে না। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যু, বসিরহাটেও খুন তৃণমূল কর্মী, গুলি করে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। এবার আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরবো, বসিরহাটেও খুন তৃণমূল কর্মী। একেবারে ভরা বাজারে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল, তাকে কুপিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতীরা। আতঙ্কে গ্রামবাসীরা। বসিরহাট মহকুমার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর 25-এর আনার মোল্লার রাতে বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে তিনি আড্ডা মারছিলেন। এই প্রত্যক্ষদর্শীরা জানায় যে হঠাৎই মোটর বাইকে করে এসে একদল দুষ্কৃতী কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এখনো পর্যন্ত কারা এই গুলি চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দিয়েছে। মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির ছায়া সঙ্গী ছিলেন। বেশ কয়েক মাস আগে বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তাকে দেখা গিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে মৃত তৃণমূল কর্মীর কাকার তরফে। আত্মীয়রা কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। ছিলাম আমি 4:30 দিকে বাড়িতে গিয়েছি, যে খাওয়া দাওয়া করে আমার শরীর খারাপ, আমি ভাত টাতকে শুয়ে 7:15 আমার ঘুম ভেঙেছে। বাংলায় আমি বাড়িতে আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে, নাতনিরা জ্বালাতন করছিল। এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাচতে ভাই যেই বাড়িতে দিকে কান্নাকাটি করলো, আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলা গেছে। কীভাবে মারলো তাও বললো না, যে মেরে ফেলা গেছে। আমরা সেই মতো সেভাবে কোথায় তো হলো হসপিটালে, সেই ভাই চলে এসেছি, হসপিটালে চলে এসেছি। কারা মারলো, কারা মেরি তাও বলতে পারবো। তৃণমূল সদস্য বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল। হঠাৎ চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা, পেয়ে 2-3 রাউন্ড গুলির আওয়াজ হয়। চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। হ্যাঁ, কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি, আমি আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের কর্মী। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যুর দিকে আমরা বিরতির পর নজর রাখবো। পশ্চিম বর্ধমানের শাসক দলে কোন দল, এই খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল আইন। এবার বেঙ্গল আইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, পশ্চিম বর্ধমানে শাসক দলে কোন দল। যে ছবি আপনাদেরকে দেখাবো, যে সামনেই ভোট এবং ভোটের আগে পশ্চিম বর্ধমানে শাসক দলে অন্তর্দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এলো। পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন দাসু। একেবারে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্বর ছবি প্রকাশ্যে, যার জেলের জেলার রাজনৈতিক মহলে একেবারে তোলপাড়। জানিয়ে মুখ খুলেছেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। যদিও এখনো পর্যন্ত বিষয়ে প্রতিক্রিয়া দেননি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও ঘনিষ্ঠ মহলে এ নিয়ে তিনি নিজের হতাশা এবং বিরক্তি প্রকাশ করেছেন।
দলের রাজ্য কমিটির নির্দেশের প্রেক্ষিতে বিধানসভা ভিত্তিক কর্মী সভা করে বিভিন্ন নির্দেশ দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। নেতাদের বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন। তার কাজের এই ধরন পছন্দ হয়নি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের, আর তা নিয়েই ফেসবুকে একের পর এক তোপ দেখেছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, একেবারে সামনেই ভোট, তার আগেই পশ্চিম বর্ধমানে শাসক দলে অন্তর্দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে উঠে এলো। একেবারেই সানন্দা, দেখো গত কয়েকদিন ধরেই ভি শিবদাসন, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক এবং তিনি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর এবং পশ্চিম বর্ধমানের প্রথম সারির নেতা বলে তিনি বিবেচিত, ভি শিবদাসন দাশু, তিনি একের পর এক ফেসবুক লাইভ করেন। প্রথমে নাম না করে নরেন্দ্রচাঁদ চক্রবর্তীকে নিশানা করে অনেকগুলি কথা বলেন, অনেক মন্তব্য করেন। তারপরেই নাম করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতে দেখা যায় এবং সেই সমস্ত কথাবার্তা যেগুলি এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে বিজেপির সঙ্গে সখ্যতা রয়েছে তার, এই ধরনের কথা তিনি বলেছেন। অন্যদিকে টাকার গরম দেখাচ্ছেন তিনি, এই ধরনের কথা বলেছেন। এবং এই যে কথাগুলি যেগুলি তিনি বলেছেন সেই কথাগুলি নিয়েই বিতর্ক তুঙ্গে উঠেছে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে। এবং পশ্চিম বর্ধমানের যে রাজনৈতিক মহল, বিশেষ করে শাসক দলের অন্দরে ভি শিবদাসন দাশুর যে সমস্ত মন্তব্য, এই মন্তব্য নিয়ে তৃণমূল যে কংগ্রেসের যে দল, সেই দলের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী, যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছে, তিনি পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, পাশাপাশি পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং তিনি দুটি টার্মে সভাপতি। সম্প্রতি তাকে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের তাকে এই জেলায় সভাপতি করেছেন। এবং তার যেটা ঘনিষ্ঠ মহলে তিনি যেটা মন্তব্য করেছেন যে এই যে পশ্চিম বর্ধমান জেলায় যে ফল হয়েছে, অর্থাৎ তার সভাপতিত্বে একদিকে যেমন আসানসোল, অন্যদিকে বর্ধমান, দুর্গাপুর দুটি যে সংসদীয় আসন তার আমলেই তৃণমূল কংগ্রেস পেয়েছে, তার আমলেই পঞ্চায়েতে অভূতপূর্ব ফল হয়েছে এবং আগামীতে যে বিধানসভা নির্বাচন আসছে 2026, সেই 2026-এর নির্বাচনেও তিনি যেভাবে কাজ করছেন, অল আউট কাজ করছেন যাতে ফল 9-0 হয়, অর্থাৎ পশ্চিম বর্ধমানের যে 9টি বিধানসভা রয়েছে সেই 9টি বিধানসভায় যেন তার পক্ষে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে যেন ফল যায়, তার জন্য তিনি সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন কর্মী সভা করছেন ব্লকে ব্লকে এবং সেই কর্মী সভায় নরমে গরমে কর্মীদের বোঝাচ্ছেন কি করতে হবে, সেই নির্দেশ দিচ্ছেন। এবং এই ধরনের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়েই নাপসন্দ হচ্ছে ভি শিবদাসন দাশুর। তার যেটা বিভিন্ন সময়ে আমরা বক্তব্য শুনছি বা ফেসবুক লাইভে যেগুলি ভাইরাল হয়েছে, সেগুলিতে বলা হচ্ছে যে তিনি প্রথম সারির কয়েকজন নেতাকে টার্গেট করছেন এবং তার মধ্যে নরেন্দ্রনাথ চক্রবর্তী রয়েছেন এবং তিনি যেভাবে নির্দেশ দিচ্ছেন কর্মীদের সেটা পছন্দ হচ্ছে না ভি শিবদাসন দাশুর। এবং সেই নিয়ে তিনি বলছেন সবাইকে নিয়ে তাকে চলতে হবে, টাকার গরম দেখালে হবে না, অহংকার হয়ে গেছে, এই ধরনের মন্তব্য তিনি করছেন। এবং জানিয়ে বিজেপি ফায়দা তুলতে ছাড়ছে না। জিতেন্দ্র তিওয়ারি, যিনি বিজেপির নেতা এবং প্রাক্তন বিধায়ক এবং মেয়র, তিনি বলেছেন যে হ্যাঁ, এখন এই তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গন্ডগোল অন্দরে সেটা কিন্তু প্রকাশ্যে এসে পড়েছে এবং সেই অসন্তোষ সামনে এসে পড়ছে এবং যা এটা সত্যি বলেই তার কথা। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিম বর্ধমানের যে জেলা রাজনীতি, এই ভি শিবদাসনের মন্তব্য নিয়ে কিন্তু উত্তাল। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। তৃণমূলের কি বক্তব্য এই বিষয়ে শোনাবো আপনাদের। আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে, আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে ম্যানেজ করে দিচ্ছে ইজি লাগে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবে না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। এসব আমরা বরদাস্ত করবো? বরদাস্ত করার জন্য আমরা তৃণমূল করে
যে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। আর নিজেকে বলে আমার এই 3-4টা নেতা আছে আর কই নেই। তুমি কতদিন থেকে নেতা হয়েছে রে? কতদিন থেকে নেতা হয়েছে বাবুয়াতে? জুমা 8 দিনে তোমাকে ক্ষমতা পাইছি বলে তুমি নেতা? ক্ষমতার অহংকার দেখাবে না, বলে দিচ্ছে। আমরা মমতাজির সৈনিক, মমতাজিকে দেখে রাজনীতি করে, অভিষেক ব্যানার্জিকে দেখে রাজনীতি করে। আর নিজে এই এরিয়া সর্বনাশ করে দিয়েছে, আর লম্বা লম্বা কথা বলছে, কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে। পাল্টা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। না, কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর। আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও ও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কী, ও কী ধরনের ব্যক্তি, কী করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদক বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, আমাদের এই যে দাবি ছিল সেটাই আরও জোর পেল। বেঙ্গল আইনের পরবর্তী ইস্যু বিরতির পর যে ইস্যুতে নজর রাখবো, বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু। স্বাভাবিকভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ইস্যু নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের ঘটনা আপনাদেরকে দেখাবো। যে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে তার ঝুলে থাকায়, বিদ্যুতের কুঠি থেকে তার ঝুলে থাকায় কিন্তু সেই তার ঝুলে থাকা অবস্থাতেই কিন্তু এরকম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। তাহলে প্রশাসন কি এখনো উদাসীন? এর দায় কে নেবে? আবারও সেই একই ঘটনা ঘটলো, বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বাবারও। আপনাদের দেখাবো যে ছবি দেখাচ্ছি, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের গন্ধারপাড় এলাকায় ঘটনা। সোমবার রাত থেকেই এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয় এবং সে সময় বাড়ির সামনে থাকা বিদ্যুৎ খুঁটির সংযোগ তার খুলে ঝুলতে থাকে এবং সেই সময়ই এই ঘটনা ঘটে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, সেই একই প্রশ্ন উঠছে যে প্রশাসন কি এখনো উদাসীন? এই আবারও সেই একই ঘটনা, বিদ্যুতের খুঁটির সংযোগ তার খুলে ঝুলতে থাকে এবং তারপরেই এরকম একটা ঘটনার আবারও সামনে এসেছে। তাহলে এর দায় কে নেবে বিধান? দেখো, একেবারেই একই পরিবারের দুটি প্রাণ চলে গেল এবং বিদ্যুৎবাহী যে তার ঝুলছিল এবং রাত থেকেই সেখানে বৃষ্টি পড়ছিল বলে এলাকায় জানা গেছে এবং তার ফলেই অসাবধানতাবশত সেই তারে হাত দেয় বর্ষা নন্দী নামে 6ষ্ঠ শ্রেণীর এই ছাত্রী এবং তারপরই তাকে বাঁচাতে গিয়ে তার বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুজনেই মর্মান্তিক মৃত্যু হয়। এলাকায় যেমন শোকের ছায়া নেমে আসে। তবে এলাকাবাসীরা বলছেন যে যেভাবে বিদ্যুতের তার ঝুলছিল সেটা অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল এবং বিদ্যুৎ দপ্তরের গাফিলতির প্রশ্ন উঠছে যে এলাকায় তারা নজরদারি চালায়নি, যার ফলে দুটি প্রাণ চলে গেল এবং একই পরিবারের দুজন সদস্য, বাবা এবং মেয়ে, যার ফলে গোটা এলাকা একেবারে শোকস্তব্ধ। পরিবার তো সুখে মুহ্যমান এবং সকলেই এই ঘটনায় যেহেতু ঘটে গেছে, এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, গাফিলতির প্রশ্নই সামনে এসেছে যে যেভাবে এই সময় ঝড় বৃষ্টির সময় নজরদারি রাখা উচিত ছিল সেই নজরদারি ছিল না এবং এই বিদ্যুতের তার সকাল থেকেই যেভাবে খুঁটি থেকে ঝুলছিল, যার ফলে ওই ছাত্রী সেখান থেকে যাওয়ার সময় হঠাৎই হাত দিয়ে ফেলে সেই তারে এবং যার ফলে তার মৃত্যু হয়। শুধু তাই নয়, তার বাবা তাকে বাঁচাতে গেলে তারও মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় যেমন শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি গাফিলতির প্রশ্ন সামনে এসেছে। ধন্যবাদ বিধান। এবার আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর যে ইস্যুতে নজর রাখবো, ফের বাংলাদেশে পুশব্যাক, পুলিশের তৎপরতায় উদ্ধার 2।
ভুলবশত বাংলাদেশে পুশব্যাক হলেও উদ্ধার করা হলো, এই শুনিয়ে ফিরবো আমরা একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, ভুলবশত পুশব্যাক করা হলেও শেষ পর্যন্ত রায়গঞ্জ পুলিশের তৎপরতায় উদ্ধার হলো 2 ভারতীয় নাগরিক। আপনারা জানেন যে গতকালই আমরা এই ছবি দেখিয়েছিলাম যে 2জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে ভুলবশত, এবং তারপরেই কিন্তু তাদেরকে ফেরত দিয়েছে বিজেপি। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। উদ্ধার হওয়া ওই যুবকদের মধ্যে একজন ভগবানগোলা থানা এলাকার বাসিন্দা মেহবুব শেখ এবং দ্বিতীয় জন হরিহর পাড়ার বাসিন্দা শামীম শেখ। দুজনকেই সোমবার রাতে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেয় রায়গঞ্জ পুলিশ। সোমবার রাত পর্যন্ত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর তরফে কোনো সরকারি ঘোষণা না হলেও রায়গঞ্জ পুলিশ এই বিষয়টা জানা গিয়েছে পুলিশ সূত্রে। গত 13ই জুন মেহবুব শেখ এবং শামীম শেখকে পুশব্যাক করে বিএসএফ। তারপর ওই যুবকরা দেশে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। এরপরেই পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর মধ্যে প্রথমে আলোচনা হয়, তারপর বিএসএফ এবং বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়। পরে তাদের দেশে ফেরত আনা হয়। শেষমেশ রায়গঞ্জ জেলা পুলিশ দুজনকেই মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, কিসের ভিত্তিতে, মানে কোন ভিত্তিতে যাচ করলো বিএসএফ, যার জেরে বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, পুশব্যাক করে দেওয়া হলো এবং তারপর আবার উদ্ধার করা সম্ভব হয়েছে? তাদের কাছে কি তথ্য ছিল, কি তথ্যের ভিত্তিতে এরকম একটা জাজমেন্ট দেওয়া হলো? সানন্দা, উত্তর দিনাজপুর জেলার মধ্যে দিয়ে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, এই সীমান্ত দিয়ে পরপর দুদিনে বিএসএফ 2 জন না মোট 4 জনকে কিন্তু এই একইভাবে পুশব্যাক করেছে। তার মধ্যে 4 জন ভারতীয়, বাকি হচ্ছে আরো 21 জন বাংলাদেশি ছিল। এই মোট 25 জনকে কিন্তু দুটো টিম, তারা মুম্বাইয়ে, এরা সব বাংলা ভাষা কথা বলতো এবং এরা মুম্বাইয়ে কাজ করত, যার মধ্যে 21 জন বাংলাদেশি এবং ভারতীয় যারা রয়েছে তাদের সংখ্যাটা হচ্ছে 4। এই 4 জনের মধ্যে একটা পরিবার রয়েছে স্বামী স্ত্রী, আর অন্য 2 জন হচ্ছে এমনি তারা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। এই সকলেই কিন্তু যেহেতু মুম্বাইয়ে কাজ করতে যায় এবং তারা বাংলা ভাষাভাষী কথা বলে, সেই কারণে তাদেরকে বলা হয়েছে যে তারা বাংলাদেশি। আসলে তারা যে ভারতীয়, তাদের যথেষ্ট প্রমাণপত্র ছিল, সেই সব প্রমাণপত্র তারা আধার কার্ড, রেশন কার্ড সবই দেখিয়েছে এবং রেশনও তুলছিল সেখান থেকে। তারপরও কিন্তু তাদেরকে বিএসএফ বা মুম্বাইয়ের পুলিশ তারা কিন্তু মানতে চায়নি। ফলে তাদেরকে যেটা করা হয়েছিল, মুম্বাই থেকে ফ্লাইটে করে তাদেরকে উত্তর দিনাজপুর জেলার লাগোয়া, যেখানে দার্জিলিং জেলার একটি বিমান ঘাঁটি রয়েছে, সেখানে কিন্তু নামানো হয় এবং সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর থেকে তাদেরকে উত্তর দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে কিন্তু তাদেরকে পুশব্যাক করানো হয়েছিল। এবং বাংলাদেশে পুশব্যাক করানোর পরে গোটা বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বাড়ির লোকজনদেরকে জানায়। সেখানেই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র বাঙালি বলেই এরকম ভাবে একটা পুশব্যাক করা হলো, তা নিয়েও কিন্তু প্রশ্ন সামনে আসে। ধন্যবাদ অলিপ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অলিপ মিত্রের সঙ্গে। যাদেরকে পুশব্যাক করা হয়েছিল তাদের পরিবারের তরফে মা বাবারা কি বলছেন শোনাবো আপনাদের। খুব ভালো লাগছে। খুব চিন্তায় ছিলেন? হ্যাঁ, খুব চিন্তায় ছিলাম। এখন কোথায় আছে? এখন আমাদের কাছেই আছে। আচ্ছা, এই থানাতে রাখা আছে। থানাতে রাখা আছে। থানায় মানে যখন দেখলেন তখন কি মনে হলো, কতটা ভালো লাগলো? খুব ভালো লাগলো, শান্ত হলো মনে। বহুত আনন্দ। এরপরে কি বাইরে কাজ করতে পাঠাবেন? না, আর পাঠাবো না। আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগছে। আমি পুলিশ প্রশাসন যেভাবে আমার সহযোগিতা করলো, সেভাবে আমার ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি, অথবা আমি বুকে জড়িয়ে ধরে রেখেছি। তা এখন বর্তমানে খুব খুশি আছি আমি, যে সমস্ত পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমার সাথে সাপোর্ট করার জন্য বা আমার ছেলেকে আমার বুকে ফিরে দেওয়ার জন্য। আমি ওইদিকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মমতা ঠাকুর, তাকেও ধন্যবাদ জানাতে চাই, বা আমাদের এখানকার যে পুলিশ অফিসার আছেন তাদেরকে।
বেঙ্গল আইনের পরবর্তী ইস্যু, উত্তর 24 পরগনা বাইকে বসা নিয়ে বিবাদ, রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগরে। বাইকে বসা নিয়ে একেবারে রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। আপনাদের সেই ছবি আমরা তুলে ধরবো এই মুহূর্তে। এলাকার যুবকদের আড্ডা বসে উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, আর সেখানেই ধারালো অস্ত্রে আঘাতে আহত হলেন 5 যুবক। সোমবার সন্ধে ঘটনা ঘটেছে, চাঞ্চল্য ছড়িয়েছে মতুয়া পীঠস্থানে। সন্ধেবেলা কয়েকজন যুবক ঠাকুর বাড়ির রাস্তার পাশে বাইক রেখে মাঠে নেমেছিলেন। অন্য একদল যুবক তারাও আড্ডা দিচ্ছিলেন। তাদের মধ্যে একজন গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের ওপর বসে এবং যাকে নিয়ে কিন্তু বাইক মালিকের পক্ষের যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখনই বাইক মালিক গালিগালাজ করে হুমকি দেয়, ঠাকুর বাড়ি থেকে চলে যায়। আর অভিযোগ, সে সময় তার কিছু সময় পরেই 2 যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে অপর পক্ষের যুবকদের এলোপাথারি কোপ চালায়। এই ঘটনায় আহত হয়েছেন 5 যুবক বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ বাইকে বসা নিয়েই মূলত বিবাদের সূত্রপাত, যার জেরে রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, এবার বাইকে বসা নিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড, রক্তারক্তি কাণ্ড ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে। ঠিক কি হয়েছিল বিষয়টা আরো একবার স্পষ্ট হতে চাইবো। একদমই যেটা জানা যাচ্ছে যে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে প্রতিদিন বিকালে কম বেশি, যেহেতু তীর্থস্থান, এখানে এলাকার আশেপাশে যে সমস্ত যুবকেরা আছে তারা এখানে আড্ডা বসে, তারা এখানে গল্প গুজব চলে তাদের। গতকালও তেমনি এখানে আড্ডা চলছিল স্থানীয় যুবকদের, এবং যেটা অভিযোগ উঠে আসছে যে রাস্তার পাশে একটা বাইক রাখা ছিল, সেই বাইকের উপরে একজন যুবক সে গিয়ে বসে, এবং যে বাইক পক্ষ যাদের, সেখান থেকে বাইকের মালিক সে এসে বলে যে কেন এখানে বাইকের উপরে সে গাড়িকে স্ট্যান্ড দেওয়া রয়েছে, সেখানে কেন বসছে। এই নিয়ে মূলত প্রথম দফায় কথা কাটাকাটি, অশান্তি হয়, এবং সেখান থেকে যেহেতু তারা ওখান থেকে চলে যেতে বলে যে না, নিজেদের মধ্যে ঝামেলা না করে যাতে ওখান থেকে চলে যায়। কিন্তু যে বাইক মালিক সেখানে অভিযোগ যে পক্ষের ছেলেরা ওখানে বাইকের উপরে বসেছিল, তাকে বলা হয় যে তোরা এখানে দাঁড়া, আমি আসছি। পরবর্তীতে কিছু সময় পরে যেখানে প্রত্যক্ষদর্শী, তাদের অভিযোগ যে 2 যুবক সেখানে আসে এবং এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে যে যুবকরা ওখানে বাইকের উপরে বসেছিল তাদের উপরে হামলা চালায়। এই ঘটনায় মোট 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তাদের বারাসাত হাসপাতাল রেফার করা হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা প্রশ্ন উঠছে যে ঠাকুর বাড়ির মতো জায়গা, ধর্মীয় স্থান, শুধু ঠাকুর বাড়িতে অন্য একটি প্রাসঙ্গিক দিক রয়েছে যে এই বাড়িতে 2 জন সাংসদ, শান্তনু ঠাকুর, মমতা ঠাকুর। শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার দাদা সুব্রত ঠাকুর সে গাইঘাটার বিধায়ক, এদিকে মধুপর্ণা ঠাকুর, মমতা ঠাকুরের মেয়ে, সে বাগদার বিধায়ক। তার মধুপর্ণা এবং মমতা ঠাকুর রাজ্য সরকারের নিরাপত্তা পান, অন্যদিকে শান্তনু এবং সুব্রত ঠাকুর কেন্দ্রীয় নিরাপত্তা পান, মন্ত্রীর বাড়িতে নিরাপত্তা থাকে। সেই রকম একটা জায়গায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে শান্তনু ঠাকুর কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যে শান্তনু ঠাকুর আজকে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে সেখানে তারা নিরাপত্তা পুলিশের চেয়েছিলেন, কিন্তু পুলিশ সেইভাবে নিরাপত্তা দেয়নি। জেলা সুপার এবং জেলা পুলিশ সুপার এবং ওসি তাদের বারংবার বলা সত্ত্বেও তারা সেটা করেননি। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ ধর্মীয় স্থান এবং রাজনৈতিকভাবে ঠাকুর বাড়ি বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানেই এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু নিরাপত্তার একটা প্রশ্ন উঠছে। ধন্যবাদ। আক্রান্তের দিদি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। আমার ভাই আর তাদের বন্ধু বান্ধবের সঙ্গে তারা মাঠে বসে আড্ডা মারছিল, গেম খেলছিল। কোন মাঠে? ঠাকুরনগর ঠাকুরবাড়ির মাঠে। একজন চেনা গৌরব, ও চেনা জানা, পাতলাপাড়ায় বাড়ি তার। এবার ওর হয়তো বন্ধু বান্ধব ওরা জয়, ও গিয়ে ওই বাইকে গিয়ে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছে বলে যাদের বাইক তারা এসে উল্টোপাল্টা খিস্তি বাজে ভাষায় কথা বলছিল। কি হাতে কি ছিল জানি না, যাই হোক কিছু একটা নিয়ে এসেছিল। যাকে পেয়েছে সামনে তাদের মানে মোটমাট 6 জন এরকম আহত আছে, আর একজন তো একদম খুবই খারাপ অবস্থা। তার মধ্যে আমার ভাইয়েরও ভীষণই খারাপ অবস্থা। কি করেছে? চাকু দিয়ে মেরেছে এমনভাবে, কাদের এখান থেকে পুরো একদম ভীষণই বাজে, মানে একদম পুরো এখান থেকে হাতটা পুরো হয়ে গেছে, মানে
এরকম হা হয়ে গেছে আর ঘাড়ে লেগেছে। আর একটা ছেলের দেখলাম পেটের এখান থেকে ব্যান্ডেড করা, ওরও মনে হয় খুব ভালোই লেগেছে। আক্রান্তের বন্ধু কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাবো। মানে ওরা একটা ছেলে পেলে 3 জন মতো মদ খাচ্ছিল এসে, এবার ওরা খাওয়া দাওয়ার পর এবার একটা ছেলে বাইক রেখেছিল রাস্তায়, রাখার পর এবার ওর গাড়িতে এসে বসছে, মানে আমরা একটা বন্ধু বসছে ওখানে, বসার পর এবার সেই নিয়ে ও এসে একটা খিস্তি দিয়েছে। এবার ওখানে ওকে কিছু বলা টলা হয়নি, এবার কোনো মতে ওকে বুঝিয়ে টুঝিয়ে যে ভাই তুই যা। ও বলে কি আমি আসছি, পরে ওই ঝামেলায় বলে কি আমি আসছি তোরা দাঁড়া। এবার বন্ধু বান্ধব ঠিক আছে, আমরা তো নিজেদের মতো আড্ডা মারছি। এবার পরে 7:30টার দিকে আননোন দুটো ছেলে এসে হট করে মাজা দিয়ে চপার বের করে যে মানে নিজের মতো আন্দাজে চালিয়ে ওরা পালিয়ে গেছে ওখান থেকে। এবার আমরা বন্ধু বান্ধব দেখি একজন আমার সামনে এসে শুয়ে পড়েছে, এবার ওদের হসপিটালে ট্রান্সফার করে এখানে আসলাম। বেঙ্গল লাইনে একটা বিরতি নেব, বিরতির পর যে ইস্যুর দিকে নজর রাখবো, ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের, বিভ্রান্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ওবিসি মামলায় আপনাদের জানেন যে ফের ধাক্কা রাজ্যের, এই ইস্যু নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, ওবিসি মামলায় ফের ধাক্কা রাজ্যের, আদালতে ফের ধাক্কা রাজ্যের, বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ। বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, আদালতে ফের ধাক্কা রাজ্যের, ওবিসি মামলায় বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। এই স্থগিতাদেশ বহাল থাকবে আগামী 31শে জুলাই পর্যন্ত। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো। আমাদের যেটা কোর্টের কাছে খুব স্পেসিফিক সাবমিশন ছিল যে এইভাবে জিনিসটা করা সম্ভব না এবং এটাকে পুরোপুরি বেআইনিভাবে করা হচ্ছে, ইমিডিয়েট যদি কোর্ট ইন্টারভিন না করে তাহলে একটা বড় ক্ষতি হয়ে যাবে, কারণ অনেক মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কোর্টের কাছে সেটা আবেদন জানিয়েছিলাম। তারপরে শুনানি করে কোর্ট এই 31শে জুলাই পর্যন্ত এতগুলো নোটিফিকেশনের উপরে দীর্ঘ 2 দিন হিয়ারিং করে কোর্ট আলটিমেটলি 31শে জুলাই পর্যন্ত স্টে অর্ডার গ্রান্ট করেছে। এটা এফেক্ট হচ্ছে হলো নিয়োগের ক্ষেত্রে প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে, এই নোটিফিকেশন গুলোর ওপরে স্টে হয়েছে, কিন্তু বেসিক্যালি নিয়োগ এবং অ্যাডমিশনের ওপরে কোর্ট কিন্তু কোনো স্টে অর্ডার দেয়নি। যদি রাজ্য সরকার নিতে চায় অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট, তাতে কোনো বাধা থাকছে না। যদিও বা কোর্ট এটার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু তাতে আমাদের মতে বাধা থাকছে না, কারণ অলরেডি কলকাতা হাইকোর্টের আর একটা সিঙ্গেল বেঞ্চের এরকম একটা রায় হয়েছে। ওবিসির নতুন তালিকা সহ এই সময় রাজ্য সরকার যত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমস্ত কিছুর ওপরেই জারি করা হলো স্থগিতাদেশ। রাজ্য পোর্টাল চালু করে জাতিগত শংসাপত্র জমা করার নির্দেশ দিয়েছিল, সেই প্রক্রিয়াতেও জারি থাকবে স্থগিতাদেশ। আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো। ভারতীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদপে ওবিসির মধ্য দিয়ে ওবিসি তৈরি করে মুসলিম রিজার্ভেশন বা রিজার্ভেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যা আমাদের সংবিধান বিরোধী। এই সংবিধান বিরোধী সিদ্ধান্তকে হাইকোর্ট স্বাভাবিকভাবেই স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় আগামী দিনে এই ওবিসি সার্টিফিকেট দেখে বহু লোক চাকরি পেয়েছে। আপনারা জানেন নতুন ওবিসি সার্টিফিকেট দেওয়া বাতিল করা আছে, চাকরির পরীক্ষা হচ্ছে না, ভর্তি হচ্ছে না, ভয়ঙ্কর পরিস্থিতির দিকে রাজ্য এগিয়ে যাচ্ছে এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। বাংলার গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপর 8টায় দেখুন নেশন টাইম পদ্ম শো।